হ্যালো এভরিওয়ান, হ্যারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে পড়ব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইউনিট 2, সেটা হচ্ছে অ্যালজেব্রা। তার মধ্যে রয়েছে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তো আজকে আমরা জটিল রাশিটা আলোচনা করব। তো অনেকদিন ধরে আমরা ক্লাস 11 ভিডিওটা আপলোড করা হয়নি, তো আজকে আমরা এরপর থেকে সেই ভিডিও আপলোড করব। এবং ওইদিকে আমাদের কি কমপ্লিট হয়েছে, ইউনিট 3 আমাদের অলরেডি টোটাল কমপ্লিট, আর ইউনিট 1 আমাদের সেট থিওরি, রিলেশন অ্যান্ড ফাংশনটা কমপ্লিট হয়েছে। তো এর অ্যালজেব্রার পাশাপাশি আমরা ত্রিকোণমিতিটাও পড়াবো, একবার অ্যালজেব্রা একটা ত্রিকোণমিতি এইভাবে পড়াবো, যেহেতু অ্যালজেব্রা পড়তে পড়তে একটা বোরিংনেস যাতে না আসে, তাই দুটো টপিক একসাথে চলবে। তো চলো আমরা শুরু করি আজকে কমপ্লেক্স নাম্বার। নতুন একটা টপিক, তোমরা রিয়াল নাম্বার পড়েছিলে ক্লাস 9-10-এ, কিন্তু কমপ্লেক্স নাম্বার তোমরা এর আগে পড়োনি কখনো। তো আজকে আমরা সেই কমপ্লেক্স নাম্বারের ব্যাপারে আলোচনা করব। তাহলে কমপ্লেক্স মানে জটিল। এই জটিল কথাটা শুনে তোমরা ভেবে নিবে না যে এই চ্যাপ্টারটা জটিল। এমনও হতে পারে এই চ্যাপ্টারটাই তোমাদের রিয়াল নাম্বারের থেকে সহজ। তো পড়ানো ওপরে নির্ভর করবে তোমরা কতটা বুঝতে পারছো আর কি করে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, সেই উপর ডিপেন্ড করবে এই চ্যাপ্টারটা। কিন্তু নাম দেখে আগে ভয় খাবে না যে কমপ্লেক্স বা কী এমন হবে বা জটিল, কত জটিল ম্যাথ হবে। তো সেই রকম কিছু ব্যাপার না, সব কিছুই সহজ, পড়লে গেলে সব কিছুই সহজ মনে হবে। তো আমরা নাম্বার সিস্টেম বা কমপ্লেক্স নাম্বার পড়ার আগে আমরা রিয়াল নাম্বারের কিছু যে প্রপার্টিগুলি, রিয়াল নাম্বারের কিছু যে রিয়াল নাম্বার কী করে এলো, মানে রিয়াল নাম্বার সম্পর্কে বা নাম্বার সিরিজ, রিয়াল নাম্বার সিরিজ সম্পর্কে আমরা একটু ধারণাটা নিয়ে নিই, দিয়ে আমরা কমপ্লেক্সে যাব। ধীরে ধীরে আমরা যাব, যাতে ভয় না খাবো। তাহলে আগের একটু রিপিটেশন হয়ে যাবে, সেগুলোও তোমাদের কাজে লাগবে, আগেরগুলোও কাজে লাগবে, আর জটিল নাম্বার যেখানে যা আছে এখানে সেগুলোও কাজে লাগবে। তাই ধীরে ধীরে আমরা যাব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকবে। তো চলো আমরা নাম্বার সিরিজটা স্টার্ট করি। নাম্বার সিরিজের প্রথমে আমরা কি পড়েছিলাম? 1 নম্বর পড়েছিলাম ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেটা বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা, বাংলাটা আমরা লিখছি না। ন্যাচারাল নাম্বার কি? সেটা কাউন্টিং নাম্বার, 1 2 3 4 এভাবে যেগুলো আমরা কাউন্ট করতে পারি, সেটা ন্যাচারাল নাম্বার। 2 নম্বর কী ছিল? হোল নাম্বার। হোল নাম্বার কি? হোল নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা, কি 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3, মানে ন্যাচারাল নাম্বার সঙ্গে যদি 0 আমরা অ্যাড করে দিই সেটা হয়ে যাবে হোল নাম্বার। 3 নাম্বার কী ছিল? ইন্টিজার নাম্বার। তাহলে ইন্টিজার নাম্বার কি? যেগুলো এটার সঙ্গে আমরা এর বিপরীত বলতে 1 এর সঙ্গে বিপরীত কি? -1। তাহলে মাইনাস নেগেটিভ সাইনগুলো নেব, মানে 0 1 2 3 এগুলো তো থাকবেই, যখন নেগেটিভগুলো চলে এলো -2। এটা ছিল 4 নম্বরে। কী ছিল? রেশনাল নাম্বার। সেটা কী ছিল? রেশনাল নাম্বার P/Q আকারে লেখা যাবে, যেখানে Q নট ইকুয়াল টু 0 আর P আর Q এগুলো আমরা সেটা এগুলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজারকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি? এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। হোল নাম্বারকে আমরা W দিয়ে ডিনোট করি, এটা ন্যাচারাল নাম্বারকে আমরা N দিয়ে ডিনোট করি, আর রেশনাল নাম্বারকে আমরা Q দিয়ে ডিনোট করি। আর একটা ছিল ইররেশনাল নাম্বার। এটার এক্সাম্পল কী ছিল? 1 2 2/3 4/5 এগুলো। আর ইররেশনাল নাম্বার P/Q আকারে লেখা যাবে না, ডাজ নট ডিনোট, P/Q আকারে লেখা যাবে না। তাহলে এক্সাম্পল কি? √2 √3 √5। এবার বলবে √2কে আমরা যদি √2/1 আকারে লিখতে পারবো, তার মানে P/Q আকারে লিখতে পারছি, বাট পিটা তো রেশনাল নাম্বারে পি কি? পি ইন্টিজার, বাট √2 তো ইন্টিজার নয়, তাই জন্য এখানে এটা ইররেশনাল নাম্বার। এবার আমরা 5 নম্বরে এসেছিলাম রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যা। রিয়াল নাম্বারকে আমরা আর দিয়ে ডিনোট করি, ইররেশনালকে আমরা ডিনোট করি কিউ এর কমপ্লিমেন্ট। তাহলে রিয়াল নাম্বার কী ছিল? এর আর এর ইউনিয়ন, কিউ ইউনিয়ন কিউসি। ইউনিয়ন আমরা সেট থিওরিতে পড়েছি, ইউনিয়ন কী জিনিস। তাহলে এর ইউনিয়ন মানে কিউ আর কিউসি, মানে রেশনাল প্লাস ইররেশনাল, সবগুলো নিয়ে আমাদের রিয়াল নাম্বার। এবার আমরা পড়বো 6 নম্বর পড়বো কমপ্লেক্স নাম্বার, নতুন একটা জিনিস। তাহলে এটা পড়ার আগে আমরা কিছু বেসিক জিনিস জানতে হবে। তাহলে আমরা এই সেটটাকে যদি একটা চিত্রের মাধ্যমে ড্র করি, তাহলে এটা যদি রিয়াল নাম্বার হয়, তাহলে এর মধ্যে আমরা প্রথমে এটা দেখি, ছোট ন্যাচারাল নাম্বার, প্রথম আমরা এইভাবে আসবো। তাহলে এই ন্যাচারাল নাম্বারে কী ছিল? 1 2 3 কাউন্টিং নাম্বারগুলো, এটা ন্যাচারাল, তাহলে N দিয়ে ডিনোট করি। তারপরে আমরা আসবো হোল নাম্বারে কি? 0 একটা অ্যাড হয়ে যাবে, 0 1 2 3, তাহলে হোল নাম্বার বড়। তারপরে আমরা আসবো কি? ইন্টিজারকে আমরা কী দিয়ে ডিনোট করি? জেড দিয়ে। তাহলে ইন্টিজার কী হবে? মাইনাসগুলো ঢুকে যাবে এখানে, -1 -2 -3 0 1 2 3 এগুলো চলে আসবে, এভাবে চলতে থাকবে। তাহলে এটা ইন্টিজার। সেট অফ ইন্টিজারের থেকে বড় কি? সেট অফ ইন্টিজার থেকে বড় রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। তাহলে রেশনাল নাম্বার কি? এখানে P/Q মানে 2/3 1/2 1 2, মানে এইগুলো থাকবে, প্লাস
ফ্র্যাকশনগুলো থাকবে 5/3 এভাবে থাকবে। এবার আমরা ইররেশনাল নাম্বার, তাহলে ইররেশনাল নাম্বার কী হবে? ইররেশনাল নাম্বার এখানে তো লেখা যায় না, এখানে একবার ডাইরেক্ট রিয়েল নাম্বার লিখে দিচ্ছি। তাহলে রিয়েল নাম্বার কিউ এর থেকে বড় এইভাবে বলতে পারবো না, তাহলে ইররেশনাল নাম্বারটা আমরা আলাদা স্পেসিফিক কিউসি, স্পেসিফিক √2 √3 এটা আমরা। আর রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বার হচ্ছে কিউ ইউনিয়ন কিউসি। দ্যাট মিনস এখানে আমরা পুরো বাস্তব সংখ্যাটা পুরো 1 2 3 মানে এই কিউ জেড ন্যাচারাল নাম্বার সব এখানে ঢুকে যাবে, সব নিয়ে তৈরি হবে রিয়েল নাম্বার। তাহলে সব থেকে বড় সেট রিয়েল নাম্বার, তার থেকে বড় সেট আমাদের আসবে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে আমরা এই সি দিয়ে ডিনোট করি। তাহলে কমপ্লেক্স নাম্বারকে এই সি লিখে এটা কাটা। তাহলে তার থেকে বড় আমাদের কমপ্লেক্স নাম্বার মানে এখানে আয়োটা। আয়োটা কি জিনিস আমরা সেটা দেখব, যেটা আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে পড়েছিলাম একটা জিনিস, সেটা ক্লাস 11-এ পড়েছিলাম না, নিরূপক b² - 4ac এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে আমাদের বাস্তব বীজ থাকতো, আর এটা b² - 4ac লেস দ্যান 0 হলে এখানে অবাস্তব বীজ হতো না, সেই অবাস্তব বীজটাই হচ্ছে একটা কমপ্লেক্স ডিনোট করে। দ্যাট মিনস যে শ্রীধর আচার্যের সূত্র পড়িনি x = +- b² - 4ac/2a, তো এটা লেস দ্যান 0 হলে এখানে √ সামথিং চলে আসবে, মানে মাইনাস আকারে একটা চলে আসবে। এই যে রুটের ভিতরে মাইনাস, এখান থেকে আমাদের কমপ্লেক্স ধারণাটা এসছে। আরেকটা এসছে কমপ্লেক্স ধারণাটা কী করে এসছে সেটা একটু বলে দিলাম, সেটা হচ্ছে x² + 1 = 0। আমরা এই ইকুয়েশনটা সলভ করেছি, এই ইকুয়েশনটা সলভ করে কী পেয়েছি? x² = 1, তাহলে x = +-1। বাট এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে এটা রিয়েল নাম্বারে বিলং করছে, এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে কোনো রিয়েল নাম্বার পাচ্ছি না, মানে এটাকে লিখতে হবে x² - 1 x সমান √1। তাহলে এই যে √ ভিতরে -1 চলে এলো, এইটা ধারণা দিতে গিয়ে আমাদের কমপ্লেক্স নাম্বারের ধারণাটা এসছে। তাহলে কমপ্লেক্স নাম্বার এখনও যায়নি, বাট কী করে ধারণাটা এলো সেটা আমরা বললাম। সেটা কি? এই যে এই ইকুয়েশনটা সলভ করেছিলাম আমরা, রিয়েল নাম্বার এসেছিলো, কিন্তু বিজ্ঞানীর যারা গণিতবিদ তেনারা ট্রাই করলেন যে এই ইকুয়েশনটা কী করে সলভ করা যায়। তাহলে এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমরা দেখলেও রুটের ভিতরে -1 আসে, তাহলে রুটের ভিতরে -1 আসে মানে এটা তো রিয়েল নাম্বার হতে পারে না। এবার রিয়েল নাম্বার হতে পারে না, তাহলে কোনো একটা নাম্বার হবে, তাহলে এইভাবে ভাবতে ভাবতে সেটা কমপ্লেক্স নাম্বারে পরিণত হয়েছে এটা। তাহলে এটার ভ্যালুটা হয়ে যায় আয়োটা, আয়োটা বা এটাকে বলা হয় আয়োটা। আই দিয়ে এই √-1কে আমরা আই দিয়ে লিখি, সেটাকে বলা হয় আয়োটা। তখনই আয়োটাটাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ধারণা বা কাল্পনিক রাশি। তাহলে সেখান থেকে আমরা আস্তে আস্তে আসবো। তাহলে আপাতত যেটুকু পড়ালাম সেটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ধীরে ধীরে কমপ্লেক্স নাম্বারের দিকে যাব। তাহলে আমরা অ্যাকচুয়াল কী জানলাম, রিয়েল নাম্বার কী জানলাম। অ্যাকচুয়াল আমরা জানলাম রিয়েল নাম্বার, যে নাম্বারগুলোকে স্কোয়ার করলে পজিটিভ ভ্যালু পাবো, যেমন -1 স্কোয়ার করলে পজিটিভ ভ্যালু পাবো 1, তারপরে -√2 তার স্কোয়ার করলে পজিটিভ ভ্যালু পাবো 2, বা √2 এর স্কোয়ার করলে পজিটিভ ভ্যালু পাবো 2, বা -1/2 এর স্কোয়ার করলে পজিটিভ ভ্যালু পাবো স্কোয়ার। আর ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা কি, সেটা হয়ে যাবে যে নাম্বারের স্কোয়ার করলে আমরা পজিটিভ পাবো না, যেমন রুটের ভিতর -1 তার স্কোয়ার, এটা কি পজিটিভ পাবো? এটা -1 পাবো। রুটের ভিতর -2 তার স্কোয়ার, তাহলে এটা কি পাবো? নেগেটিভ পাবো। দ্যাট মিনস রুটের ভিতর যদি মাইনাস কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা -a হয়ে যায়। তাহলে ইমাজিনারি নাম্বার কি? যে নাম্বারের স্কোয়ার করলে অ্যাকচুয়াল সেন্সে যদি বলতে চাই, মানে খুব শর্টকাট সিম্পল ওয়েতে, কি রিয়েল নাম্বার কি? যার স্কোয়ার করলে পজিটিভ ভ্যালু পাবো সেটা রিয়েল নাম্বার, আর যার স্কোয়ার করলে নেগেটিভ ভ্যালু পাবো সেটা আমাদের ইমাজিনারি নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বার আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে আমি একটা এর আগে বললাম না, x² + 1 = 0, তাহলে x² = -1, তাহলে x সমান √1। এই যে √1 এটাকে আমরা ডিনোট করি আয়োটা দিয়ে, এটাকে বলা হয় আই দিয়ে ডিনোট করি, আর এটার নাম হচ্ছে আয়োটা, যেটা গ্রিক শব্দ, এটা গ্রিক শব্দ আয়োটা। তাহলে এই আয়োটা, এটাকে আমরা ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে এই √-1কে আমরা আয়োটা লিখি। এই যে এই আয়োটাকে নিয়ে আমরা আরও গবেষণা করা যায়, সেটা হচ্ছে আয়োটার পাওয়ার যত করব তার ভ্যালু আমরা পেয়ে যাব। যেমন একটা এখানে আয়োটা সমান কি পেয়েছি? √-1, আয়োটা স্কোয়ার সমান এটা হয়ে যাবে -1, কারণ রুটটা উঠে যাবে, √-1 তার স্কোয়ার সমান হয়ে যাবে -1। আর আয়োটা কিউবকে আমরা কি লিখতে পারি? আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা, তাহলে আয়োটা স্কোয়ার সমান -1 ইন্টু আয়োটা সমান -আয়োটা, আয়োটা টু দি পাওয়ার 4, আয়োটা টু দি পাওয়ার 4 সমান কি লিখতে পারি? আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা স্কোয়ার, তাহলে আয়োটা স্কোয়ার মানে 1, -1 ইন্টু -1, তার মানে এটা হয়ে যাবে 1। তাহলে অনুরূপভাবে আয়োটা 5, আয়োটা 600, আয়োটা 800, এগুলো আমরা এভাবে বার করতে পারি। তাহলে আমাদের আয়োটা, পাওয়ার অফ আয়োটা, তাহলে এবার আসি পাওয়ার অফ আয়োটা।
তাহলে পাওয়ার অফ আয়োটা, আয়োটাকে যত পাওয়ার করতে পারবো তার ভ্যালু আমরা পাবো, কিন্তু ভ্যালুটা মনে রাখতে হবে 1 -1 আয়োটা আর মাইনাস আয়োটা, এই চারটা ভ্যালু ছাড়া আমরা আদার্স ভ্যালু পাবো না। যে আয়োটা পাওয়ার যতই নাও এই চারটার মধ্যেই আসবে, এটা অথবা এটা অথবা এটা অথবা এটা। যদি এই চারটার মধ্যে না আসে তাহলে তোমাদের অঙ্ক ভুল হবে। যখন আয়োটা পাওয়ার 1 সমান আমরা জানি আয়োটা, আয়োটা স্কোয়ার সমান আমরা জানি মাইনাস আয়োটা, আয়োটা পাওয়ার 1 মানে আয়োটা সমান -1, তাহলে আয়োটা কিউব আমরা পেলাম, আয়োটা কিউব কত পেয়েছি মাইনাস আয়োটা, আয়োটা 4 পেয়েছি 1। বাট আয়োটা পাওয়ার ধরো 600 হলো, তাহলে 600কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে যেটা পাবো, তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে 4কে 4, 20, 4 5 20, তাহলে এখানে 0 150 হয়ে যাবে। তাহলে আয়োটা পাওয়ার 4 × 150, তাহলে রিমাইন্ডার কত, রিমাইন্ডার 0, তাহলে মানে আয়োটা এটা রিমাইন্ডার ধরো 601 নিলাম, তাহলে রিমাইন্ডার 1, তাহলে রিমাইন্ডার 1 পেলাম। সেই রিমাইন্ডার 1কে আমরা আয়োটা পাওয়ার এটাকে কি লিখতে পারবো 4 × 150 প্লাস 1, তাহলে এখান থেকে আমরা আয়োটা পাওয়ার 4 × 150 ইন্টু আয়োটা পাওয়ার 1 লিখতে পারবো। তাহলে এখান থেকে আয়োটা পাওয়ার 4 মানে কত 1, তাহলে 1 এর পাওয়ার 150 মানে 1, আর আয়োটা পাওয়ার 1 মানে আয়োটা। তাহলে রিমাইন্ডার যখনই যেখানে থাকবে, যেখানে 4-এর বেশি পাওয়ার থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে আমরা সেই রিমাইন্ডারটা লিখবো, আর 4 দিয়ে যে ভাগশেষটা থাকবে মানে রিমাইন্ডারটা থাকবে, সেই রিমাইন্ডারটা আমরা পাওয়ার করবো, আর বাকিটা 1 হয়ে যাবে। কেন 1 হবে, কারণ আয়োটা টু দি পাওয়ার করে এটা লেখা যাবে, তাহলে এটা আয়োটা টু দি পাওয়ার 1 হয়ে যায়, তা আয়োটা টু দি পাওয়ার 4 সমান 1 হয়ে যায়, তাই এটা 1 হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে পাওয়ার অফ আয়োটা সেটা 1 আসে। আরেকটা জিনিস যেটা কম্পিটিটিভ এক্সামে আসে, যেটা হচ্ছে আয়োটা টু দি পাওয়ার n প্লাস আয়োটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আয়োটা টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আয়োটা টু দি পাওয়ার n প্লাস 3, মানে পরপর 4টা যদি আয়োটা পাওয়ার থাকে, মানে আয়োটা পাওয়ার 1, ধরো আয়োটা পাওয়ার স্কোয়ার, আয়োটা পাওয়ার 3, বা আয়োটা পাওয়ার স্কোয়ার, আয়োটা পাওয়ার 3, আয়োটা পাওয়ার 4, আয়োটা পাওয়ার 5, এটা সমান সবসময় 0 হয়, এটা সবসময় 0 হয়। কেন 0 হয় এটাও প্রুফ আছে। তাহলে এটা প্রুফ করতে গেলে মানে পরপর যদি 4টা পাওয়ারগুলো যদি পরপর থাকে তাহলে তাদের পরপর 4টে পাওয়ারের 0 হয়ে যায়। কেন 0 হয়, এখান থেকে যদি আয়োটা পাওয়ার n কমন নিই তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব। এবার আমরা আয়োটা পাওয়ার n নিলাম, তাহলে 1 প্লাস আয়োটা, এটা আই স্কোয়ার মানে কত -1, আই কিউব মানে মাইনাস আয়োটা, আই কিউব মানে মাইনাস আয়োটা পেয়েছি। তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা কেটে গেলে কী হয়ে যাবে আয়োটা পাওয়ার n × 0, দ্যাট মিনস 0, তাহলে এটা 0 পেলাম, এটা আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আয়োটা পাওয়ার পরপর যদি 4টে আয়োটা পাওয়ার থাকে তাহলে সেটা 0 হয়ে যায়। এতদূর পর্যন্ত যা পড়ালাম আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পড়বো ফরমেশন অফ কমপ্লেক্স নাম্বার। ফরমেশন অফ কমপ্লেক্স নাম্বার। ফরমেশন অফ কমপ্লেক্স নাম্বার কি, a, b একটা ক্রমিত জোড় নিলাম। ক্রমিত জোড় কী জিনিস আমরা সেটা বুঝিয়েছি সেট থিওরিতে। তাহলে ক্রমিত জোড় বা পেয়ার আকারে একটা নাম্বার নিলাম, তখন আমরা জেডকে মানে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করতে হয় a + ib। a আর b কি, a ও b হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে a b হচ্ছে বাস্তব সংখ্যা, তখন আমরা জেডকে a আকারে নির্ণয় করি, তখন সেটাকে বলা হয় ফরমেশন অফ কমপ্লেক্স নাম্বার। মানে জেড = যেমন ধরো 3 প্লাস আয়োটা 4 বা z = 2 প্লাস আয়োটা 3, এভাবে করে ডিনোট করতে হয়, বা z = 2 প্লাস 2 মাইনাস আয়োটা 3, এগুলো সব, বা z = 5 প্লাস আয়োটা 3, এগুলো সব হচ্ছে এক একটা কমপ্লেক্স নাম্বার। আর a আর b কি, a b হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে এটা কি, এটা a আর b হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে a কে বলা হয় পিওরলি, একে বলা হয় রিয়েল পার্ট, পিওর না, রিয়েল পার্ট। আর এই যে আয়ের সঙ্গে যেটা লিখে থাকবে এটা কি, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাই এটা ইমাজিনারি পার্ট হয়ে যাবে, ইমাজিনারি পার্ট। তাহলে বিটা কি ইমাজিনারি পার্ট, আর এটা কি এটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমরা বুঝলাম। বাস্তব পার্ট বা ইমাজিনারি পার্ট মানে অবাস্তব পার্ট, সেটা কি যেটার সঙ্গে ইমাজিনারি নাম্বার লেগে থাকবে সেটা ইমাজিনারি পার্ট, যেটার সঙ্গে লেগে থাকবে না ওটা রিয়েল পার্ট। আরেকটা এখানে যদি a = 0 হয়ে যায় তাহলে z সমান, বা এখানে যদি b = 0 হয়ে যায় তাহলে z সমান কী পাবো, এটাকে বলা হয় পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার। আর আরেকটা যদি a = 0 হয়ে যায় তাহলে z সমান কী পাবো, আয়োটা b, এটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার, বা এটাকে বলা হয় শুদ্ধ বাস্তব সংখ্যা, এটাকে বলা হয় শুদ্ধ অবাস্তব সংখ্যা, শুদ্ধ
পিওরলি মানে বাংলাটা কি শুদ্ধ। তাহলে যখন a = 0 হবে তখন, যেমন ধরো z = 2 নিলাম, z = 3 নিলাম, এরকম টাইপের, বা 2কে আমরা কি লিখতে পারবো 2 + i * 0, 3কে আমরা কি লিখতে পারবো 3 + i * 0। তাহলে এগুলো পিওরলি রিয়েল নাম্বার। আর এখানে যদি i/3, z = i/5, z = i/7, z = -i/3, এগুলো সব হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে এটা আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট আমরা আসবো, সেটা হবে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কোনো একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কী জিনিস। তাহলে কনজুগেট কথাটা আমরা ক্লাস 10-এ কিন্তু শিখে এসেছি, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে কনজুগেট কথাটা আমরা ক্লাস 10-এ শিখেছি কি, a + √b যদি হতো তার কনজুগেট কী হতো a - √b। এটা আমরা জানি, যখন করণী নিরসন করছিলাম না তখন এটা ইউজ হয়। এবার আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে z = a + i/b যদি হয়, তাহলে এর কনজুগেট কী হয়ে যাবে a - i/b। তাহলে a প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, অথবা যদি z = a - i/b হয় তাহলে z বার হয়ে যাবে a + i/b। মানে কনজুগেটটা হলে তার সাইনটা পরিবর্তন হয়। অনুরূপভাবে যদি একটা এক্সাম্পল নিই 2 + i/3, তাহলে z বার হয়ে যাবে 2 - i/3। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে z বার, তার বার যদি নিই তাহলে এটার চিহ্ন যাবে, তাহলে a + i/b, তাহলে এটা সমান কী পাবো z পাবো। তাহলে একটা প্রপার্টি আমরা কি পেলাম, এটা নোট আকারে লিখে রাখতে পারো, z = z বার বার। তাহলে এটা একটা প্রপার্টি আমরা পেলাম। আরেকটা মডুলাসের প্রপার্টি আরও কয়েকটা রয়েছে, কনজুগেটের, সেটা হচ্ছে z1 + z2 তার বার করি, তাহলে সেটা আলাদাভাবে বার হয়ে যাবে। অনুরূপভাবে যদি মাল্টিপ্লাই করি z1 × z2 তার বার নিই, তাহলে এটা আলাদাভাবে z1 z2 বার হয়ে যায়। এগুলো প্রুফ তোমাদের আগে আসতো, এখন আসবে না, যেহেতু ফার্স্ট সেমিস্টার এমসিকিউ। আর এটা যদি ডিভাইড করি তাহলে আলাদাভাবে এরা বার হয়ে যাবে। বাট মনে রাখতে হবে z2 ≠ 0। z2 নিচে 0 হলে তো এটা এক্সিস্ট করবে না, তাই নিচে যাতে 0 না হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার আমরা দেখলাম এবং তার কিছু প্রপার্টি দেখলাম। কনজুগেট জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। তাহলে হলো, এবার আর একটা জটিল রাশি, সেটা বলতে ভুলে গেছি কি, z একটা জটিল রাশি নিলাম, তাহলে z1, আরেকটা যদি z2 জটিল রাশি নিই c + i/d, তাহলে এদের যোগফল, এদের বিয়োগফল, এদের গুণফল, এদের ভাগফল, z1/z2, এগুলো সব কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে একটা আমি প্রুভ করে দেখাচ্ছি প্লাসটা, আর বাকিগুলো তোমরা নিজেটা দেখে নেবে। তাহলে z1 কত নিয়েছি a + i/b + c + i/d। তাহলে এখান থেকে আমরা রিয়াল পার্টগুলো আলাদা করে লিখতে পারবো, আর i/টা কমন নিয়ে b + d লিখতে পারবো। তাহলে a + c কে আমরা যদি a লিখি, এটাকে b লিখি, তাহলে এটা z1 + z2 একটা কমপ্লেক্স নাম্বার পেলাম। তাহলে কমপ্লেক্স নাম্বার আমি কি বললাম, যদি z1 z2 কমপ্লেক্স নাম্বার হয় তাহলে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলো কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে যোগফলটা কমপ্লেক্স নাম্বার হলো, দেখালাম। এবার বিয়োগফলটাও হবে সে অনুরূপভাবে, গুণফলটাও হবে অনুরূপভাবে, এবং ভাগফলটাও হবে। তাহলে এগুলো প্রুফ আসে না, এগুলো তোমরা মনে রাখবে। তাহলে এটা আমরা হয়ে গেল। এবার আমরা আসবো সব থেকে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকটা হচ্ছে মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। সেটা সব থেকে ইম্পর্টেন্ট কনজুগেটের থেকেও। তাহলে সেখান থেকে অঙ্ক আসবে, সেটা ভালোভাবে আমরা বুঝে নিই। তাহলে এমনভাবে বোঝাবো যাতে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমরা ধীরে ধীরে অঙ্কে যাব। তাহলে এটা মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে এটার জন্য একটা ছবি আঁকতে হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা একটা জেড পয়েন্ট নিলাম, যেটা এক্স, ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এখান থেকে এটা 0 থেকে এক্স এর ডিস্টেন্স নিলাম। তাহলে এইটুকুটা কত হবে এক্স, তাহলে এইটুকুটা ওয়াই, আমরা এগুলো রিয়েল নাম্বার পড়েছি। আর এটা আর ধরলাম, তাহলে এখান থেকে এটা যদি বি পয়েন্ট নাম দিই, এটা ও, এটা এ, তাহলে ও এ কত, ও এ এক্স, ও বি কত, ও বি হচ্ছে আর এ বি কত, এ বি হচ্ছে ওয়াই। তাহলে এই তিনটা আমরা পেলাম। তাহলে জেড সমান আমরা কী ধরেছি, এক্স + i/y। যে এক্স, ওয়াইকে আমরা কী লিখতে পারবো, এক্স + i/y কর্মিত জোড় আকারে থাকলে এটা লিখতে পারবো না, তাহলে এটা লিখতে পারবো। এবার আমরা এখান থেকে আমরা যে ত্রিকোণমিতি যে ফর্মুলা সেটা আমরা দেখব। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো, এখানে r² সমান পাবো x² + y², এটা পাবো। মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু এটা লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা পাবো। আর মডুলাস কি বলছে, 0 থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বলি মডুলাস। তাহলে 0 থেকে যে ডিস্টেন্সটা কী ধরেছে, আর, তাহলে এখান থেকে আর এর ভ্যালু কী পাবো, √x² + y²। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার মডুলাস কি, তাহলে জেড মডুলাসকে আমরা মড জেড লিখি, এটা সমান আর সমান এটা x² + y², যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার। যেমন ধরো 2 + i/3, তাহলে মড জেড কী পাবো,
রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4 প্লাস 9, তাহলে রুট 13। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস কী করে বের করব? কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করার জন্য তার আর সে রুট ওভার এক্স স্কোয়ার, এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দেখবো, সেখান থেকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দেবো, তাহলে তার মডুলাস মানটা বেরিয়ে যাবে। এবার আমরা আরও এখান থেকে আরেকটা ব্যাপার যেটা বের হয় সেটা হচ্ছে যদি সাইন থিটা নিই, এখানে সাইন থিটা, এটা যদি এটা অ্যাঙ্গেলটা থিটা, এই থিটাটাকে বলা হয় অ্যাম্পলিচিউড। তো অ্যাম্পলিচিউড পরে আসি, তাহলে এখান থেকে সাইন থিটা সমান কত পাবো? লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই আর, আর কস থিটা সমান কত পাবো? কস থিটা পাবো ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর। এখান থেকে আমরা ওয়াই সমান কত পাবো? আর সাইন থিটা, আর এক্স সমান কত পাবো? আর কস থিটা। তাহলে এখানে আমরা যদি এটা ডিভাইড করি আর সাইন থিটা বাই আর কস থিটা করি, তাহলে এখান থেকে কী পাবো? ওয়াই বাই এক্স, অনুরূপ বাই আর আর কাটবে, এখান থেকে আমরা পাবো ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। এবার এখান থেকে আমরা ইনভার্স ত্রিকোণমিতি থেকে কি পেয়েছিলাম? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পাবো এটা। তাহলে থিটা, এই যে আমি বললাম এই যে এখান থেকে এই ডিস্টেন্স এটা সরেছে, এটা যে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাম্পলিচিউড বা অ্যাপটিচিউড। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এই অ্যাঙ্গেলটা কী করে নির্ণয় করা হয়? থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, থিটাটা এইভাবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এখান থেকে 0 থেকে পায়ের মধ্যে একটা ভ্যালু হবে, পাই বাই 2 থেকে পাই, মানে এগুলোকে কী বলা হয়? এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, লিখছি না সেকেন্ড, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। এগুলো আমরা ত্রিকোণমিতিতে শিখেছি, আর যারা না শিখে ত্রিকোণমিতি পড়াবো তখন শিখবে। তাহলে এটা থার্ড কোঅর্ডিনেট, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে অ্যাম্পলিচিউডের ভ্যালু আলাদা হবে, সেকেন্ড কোঅর্ডিনেট আলাদা হবে, থার্ড কোঅর্ডিনেট আলাদা হবে, ফোর্থ কোঅর্ডিনেট আলাদা হবে। তাহলে এই যে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এটা বের করার দুটো রুলস আছে। তাহলে আমি দুটো রুলসই শিখাবো, যেটা তোমাদের বেশি ইউজ মানে কমফর্টেবল মনে হবে সেটা করবে। তো আমি সেকেন্ড যেটা রুলস শেখাবো, যেটা আমি ইউজ করি, সেটা বেশি আমাকে কমফর্টেবল লাগে, সেটা আমি ইউজ করে অঙ্ক করাবো, তোমাদের যেটা ইচ্ছা ইউজ করতে পারবো। তাহলে এখানে দুটো রুলস শেখাবো, সেই দুটো রুলস দেখে নাও। তাহলে ফার্স্ট দেখো, থিটার ভ্যালুটা ভ্যারি করে -π থেকে লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এটা থিটার ভ্যালু ভ্যারি করে। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে থিটা কী হবে? 0, ফার্স্ট কোঅর্ডিনেট 0 থেকে পাই, তাহলে 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2, 0 থেকে পাই বাই 2। সেকেন্ড কোঅর্ডিনেটে কী হবে? সেকেন্ড কোঅর্ডিনেট পাই বাই 2 থেকে পাই, তাহলে পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই। বাট থার্ড কোঅর্ডিনেটে এখানে আলাদা হয়ে যাবে। থার্ড কোঅর্ডিনেটে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিলাম, তখন এখানে ক্লকওয়াইজ যাবো, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, তখন ক্লকওয়াইজ তাই এটা কত? -π বাই 2 থেকে -π বাই 2 থেকে থিটার ভ্যালু হয়ে যাবে -π। আর ফোর্থ কোঅর্ডিনেটে হয়ে যাবে, ফোর্থ কোঅর্ডিনেটে এটা কি? এটা কত? -π বাই 2 থেকে 0, তাহলে -π বাই 2 লেস দেন থিটা লেস দেন 0। তাহলে এটা আমরা ফার্স্ট প্রসেসে এটা আমরা শিখলাম। আর সেকেন্ড প্রসেসে কী করব? এখানে যখন থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেকেন্ড প্রসেসে কী করব? থিটা সমান আমরা বা আলফা এখানে নিই, আলফা সমান নিব ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, সেখানে মড নিয়ে নেব। মড নিয়ে নিলে সব ভ্যালু পজিটিভ আসবে। সব ভ্যালু পজিটিভ যখন আসবে, তখন আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটের থিটাটা উল্টো হয়ে যাবে। ফার্স্ট কোঅর্ডিনেটে থিটা হয়ে যাবে আলফা, থিটা সেম থাকবে, ফার্স্ট কোঅর্ডিনেটে কোনো চাপ নাই। সেকেন্ড কোঅর্ডিনেটে হয়ে যাবে থিটা সমান পাই মাইনাস আলফা, এটা আলফাটা কি? আলফাটা হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস। থার্ড কোঅর্ডিনেটে থিটা সমান হয়ে যাবে মাইনাস অফ পাই মাইনাস আলফা। আর ফোর্থ কোঅর্ডিনেটে কী করে হয়? এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ফোর্থ কোঅর্ডিনেটে হয়ে যাবে এটা মাইনাস আলফা। তাহলে আমি এটা ইউজ করি বেশি, আর যেহেতু এখানে মড নিয়ে নেবো, মাইনাস প্লাসে কোনো ঝামেলা নাই, আর এটা ফর্মুলায় এটা মনে রেখে দেবো, তাহলে এটা মুখস্থ করে নিলেই হবে। তাহলে এখানে ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য থিটা সমান আলফা, সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য থিটা সমান পাই মাইনাস আলফা, থার্ড কোঅর্ডিনেটের থিটা সমান মাইনাস অফ পাই মাইনাস আলফা, ফোর্থ কোঅর্ডিনেটের থিটা সমান মাইনাস আলফা। এটা আমরা এত দূর পর্যন্ত পেলাম। এবার আমরা একটা এক্সাম্পল দিই এটা কী করে ইউজ হয়। তাহলে এগুলো মুছে দিই, তারপরে এক্সাম্পলটা দিচ্ছি। এটা মুছে লেখা থিটা থেকে পাই, এটা -π বাই 2 লেস দেন থেকে -π, এটা ছিল থিটা থেকে 0। তাহলে আমরা ফার্স্ট কোঅর্ডিনেট একটা পয়েন্ট নিই 1 1, এটা ফার্স্ট কোঅর্ডিনেটের পয়েন্ট, তাহলে জেড সমান কত হবে? 1 প্লাস আয়োটা, তাহলে 1 প্লাস আয়োটা, তখন এখানে থিটা সমান থিটা না, এখানে আলফা বের করবো, এটা ইউজ করবো আমরা। আলফা সমান ট্যান ইনভার্স মড অফ 1/1, তাহলে ট্যান ইনভার্স 1 হয়ে যাবে এটা, তাহলে ট্যান ইনভার্স 1 মানে পাই বাই 4, তাহলে পাই বাই 4, তাহলে এখানে আমরা থিটা সমান কত পাবো? থিটা সমান আলফা, দ্যাট মিন পাই বাই 4, তাহলে এটা পাই বাই 4 ফার্স্ট কোঅর্ডিনেট আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। বাট সেকেন্ড কোঅর্ডিনেটে যখন আসবো, তখন এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস হবে, তার মানে জেড সমান -1 প্লাস আয়োটা, তাহলে এখানে থেকে আলফা সমান কত পাবো? আলফা সমান পাবো ট্যান ইনভার্স
-1/1 মানে y/x, তাহলে y কত 1/-1, তাহলে এর মড নিব, তাহলে এর মড নিলে এটা প্লাস পজিটিভ হয়ে যাবে, tan ইনভার্স অফ 1 হয়ে যাবে, দ্যাট মিন এটা π/4। বাট এখানে যখন থিটা বের করবো তখন আমরা পাই থেকে আলফাটা বাদ দিয়ে দেবো, তাহলে π-π/4। কেন বাদ দেবো? কারণ কি এই রেঞ্জে আনতে হবে, মুখ্য মানটা এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে এটা হয়ে যাবে 3π/4। এবার 3π/4 বের করবে, দেখবে π/2 থেকে পায়ের মধ্যে রয়েছে, তাহলে 3π/4 এটা পেলাম। এবার জেড ইকুয়াল টু যদি থার্ড কোঅর্ডিনেট থাকে, থার্ড কোঅর্ডিনেট দুটোই নেগেটিভ, -1, তাহলে এখান থেকে জেড সমান কত লিখতে পারবো, -1 - আয়োটা। কেন? কারণ কি x, y থাকলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পেরেছিলাম, x প্লাস আয়োটা y, তাহলে এখানে x এর ভ্যালু কত -1 আর y এর ভ্যালু -1, তাহলে -1 ইন্টু আয়োটা মানে মাইনাস আয়োটা। তাহলে এখান থেকে আমরা আলফা কত পাবো, আলফা পাবো tan ইনভার্স অফ -1/-1, দ্যাট মিন tan ইনভার্স অফ 1, এটা মড দিতে হয়। তাহলে আলফা সমান পেলাম π/4, তাহলে এটা সমান π/4 হয়, তাহলে আলফা সমান π/4, বাট থিটা কি হয়ে যাবে -π π/4, মানে -π - আলফা, তাহলে এটা হয়ে যাবে -π - π/4, দ্যাট মিনস -3π/4। তাহলে থিটা সমান এখানে -3π/4 দেখবে থার্ড কোঅর্ডিনেটে আসছে। আর ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আমরা ফোর্থ কোঅর্ডিনেটে কী হবে, এটা এক্সটা ওয়াইটা নেগেটিভ, এক্সটা পজিটিভ, তাহলে 1, -1, তাহলে জেড ইকুয়াল টু 1 + 1 - আয়োটা। তাহলে আলফা সমান কত হবে, tan ইনভার্স মড অফ ওয়াই মানে -1/1, তাহলে এর মডুলাস নিলে এটা tan ইনভার্স 1 হয়ে যাবে, tan ইনভার্স 1 হলে এটা হয়ে যাবে π/4, তাহলে আলফা সমান আমরা কি পেলাম π/4, বাট আমাদের এখানে থিটা বের করতে হবে, থিটা সমান -আলফা, দ্যাট মিনস -π/4, আর -π/4 এই ফোর্থ কোঅর্ডিনেটে আসে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি, মানে এই রেঞ্জের মধ্যে দেখবো -π/4 আসছে, এই রেঞ্জের মধ্যে দেখবো -3π/4 আসছে, এই রেঞ্জের মধ্যে 3π/4 আসবে, আর এই রেঞ্জের মধ্যে π/4 আসবে। তাহলে এই যে এই রেঞ্জটা শিখলাম, তাহলে এই ট্রিকটা কাজে লাগিয়ে আমরা এই রেঞ্জের মধ্যেই নিয়ে চলে এলাম। আর যদি ট্রিকটা না কাজে লাগে তো তার প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যেত তোমাদের। তাহলে আশা করি ট্রিকটা ভালো লেগেছে, এই ট্রিকের জন্য একটা লাইক করবে। তাহলে এটা আমাদের অ্যাম্পলিটিউড ব্যাপারটা বুঝলাম টোটালি, এবং মডুলাস ব্যাপারটা বুঝলাম। তাহলে আশা করি আর তোমাদের কোনো প্রবলেম হবে না। মডুলাসের কটা 2-3টা প্রপার্টি আছে, সেগুলো দেখবো। সেটা কি, 1 নম্বর হচ্ছে মড অফ Z1 + Z2, এটা হয়ে যায় লেসার ইকুয়াল টু মড অফ Z1 + মড অফ Z2। 2 নম্বর হবে মড অফ Z1 × Z2 ইকুয়াল টু মড অফ Z ইন্টু মড অফ Z2। আর 3 নম্বর হয়ে যাবে Z1/Z2 মড নিলে মড অফ Z1/মড অফ Z2। এখানে মনে রাখতে হবে Z2 ≠ = 0। তাহলে এগুলো প্রপার্টি আছে, আরও কিছু প্রপার্টি থাকতে পারে যেগুলো আমরা এই মানে অঙ্ক করাবো তখন আমরা ইউজ হবে। তাহলে এই ছিল তোমাদের বেসিক নলেজ। আর কয়েকটা নলেজ আছে, সেটা আমরা দেখিয়ে নিই। সেটা হচ্ছে কি, z সমান যদি x প্লাস আয়োটা y নিই, তাহলে x প্লাস আয়োটা যদি এটা 0,0 হয়ে যায়, তাহলে এখানে x সমান 0 হয় আর y সমান 0 হয়। অনুরূপভাবে x প্লাস আয়োটা y সমান যদি p প্লাস আয়োটা কি হয়ে যায়, এটা 0,0 বা 0 প্লাস আয়োটা 0 এটা হলেও হবে। তাহলে এখানে তুলনা করবো রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট, এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, এটাও কাজে আসে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অবাস্তব ঘনমূল 1-এর। তাহলে 1-এর অবাস্তব ঘনমূল, 1-এর অবাস্তব ঘনমূল কি, রুট মানে 1-এর অবাস্তব ঘনমূল মানে কি, এটা সমান x যদি ধরি, তাহলে এখান থেকে 1 সমান কী পাবো, x3, দ্যাট মিনস এখান থেকে কী পাবো, x3 - 1 সমান 0, x3 - 1 সমান 0, এখান থেকে কী পাবো, x - 1 ইন্টু x² প্লাস x প্লাস 1 সমান 0, এটাকে ভাঙলে তাহলে এখান থেকে কী পাবো, x - 1 সমান 0 বা x² প্লাস x প্লাস 1 সমান 0, তাহলে এখান থেকে পাবো x সমান 1, আর এখান থেকে আমরা শ্রীধর আচার্যের যদি ফর্মুলা পেলি, তাহলে -b প্লাস -√b² - 4ac/2a, তাহলে এখান থেকে -1 প্লাস -√3 হয়ে যাবে, -√3/2। তাহলে -√3কে আমরা কী লিখতে পারবো, মাইনাস প্লাস -√3i/2। কেন? কারণ কি -√3কে আমরা কী লিখতে পারবো, √3 ইন্টু -√1 এটা লিখতে পারবো, আর √3 -√1কে আয়োটা, তাহলে √3 আয়োটা। যে কোনো একে লিখতে পারবো √a ইন্টু -1, তাহলে এখান থেকে আমরা √a, এটা -1 মানে কি আয়োটা, তাহলে √a আয়োটা এটা লেখা যায়, এটাও মনে রাখতে হবে। তাহলে এটা সমান √3 আয়োটা, -√3 মানে √3 আয়োটা পেলাম। তাহলে এই রুটগুলো কী পেলাম, x সমান y পেলাম, আর একটা পেলাম -1 প্লাস
√3 আয়োটা বাই 2, আরেকটা পেলাম -1 √3 আয়োটা বাই 2। তাহলে এটা 1, এটাকে আমরা ওমেগা ধরি আর এটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরি। ওমেগা স্কোয়ার কেন এলো? এটাকে স্কোয়ার করলে দেখবে এটা আসবে। তাহলে এটা, অথবা এটাকে ওমেগা ধরলে এটা ওমেগা স্কোয়ার হয়, এটাকে যদি ওমেগা ধরি তাহলে এটা ওমেগা স্কোয়ার হবে। তাহলে এটা চেক করে দেখবে, এটা যদি স্কোয়ার করি তাহলে এটা হবে, অথবা এটা স্কোয়ার করলে এটা আসবে। আরেকটা প্রপার্টি সেটা হচ্ছে ওমেগা কিউব সমান হয়ে যায় 1, ওমেগা কিউব সমান হয়ে যায় 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা হয়ে যায় 0। কেন এটা হয়? ওমেগা কিউব দেখবে, ওমেগা এটা যদি ওমেগা হয় তাহলে এটা কিউব করে দেখবে 1 আসবে, আর এখানে প্রপার্টিগুলো দেখবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাছাড়া ওমেগা যেহেতু এটা রুট, তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে ইকুয়েশনে এখানে ওমেগা বসাবো, তাহলে ওমেগা বসালে ওমেগা কিউব সমান 1 পেয়ে যাবো, যেহেতু ওমেগা রুট হলে ইকুয়েশন স্যাটিসফাই করে। আরেকটা ইকুয়েশন এখানে পেয়েছি কি, x² + x+1, ওমেগা যেহেতু রুট তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান 0। এটা আমরা পেলাম। এবার এখান থেকে ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার এখান থেকে 0 দেখতে পারো, আর ওমেগা কিউব এখানে যদি কিউব করে এটা তাহলে 1 আসবে। তাহলে এইভাবে এই দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট, এটাও আমরা মনে রাখবো। তাহলে আজকে আমরা, তাহলে এখানে আর নাই, আজকে আমরা এই পর্যন্তই থাক, মানে পুরো ফুল কনসেপ্ট আমরা পড়িয়ে দিলাম। আরও কিছু যদি কনসেপ্ট থাকে তাহলে এমসিকিউ করাতে গিয়ে করবো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এমসিকিউ ক্লাস নিয়ে, যে অনুশীলনী এমসিকিউগুলো রয়েছে সেগুলো করাবো। থ্যাংক ইউ অল। ভিডিওটা এতদূর পর্যন্ত যখন দেখে নিয়েছো তখন একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।